আসসালামু আলাইকুম। আমরা এই ম্যাচ থেকে অনেক কিছু শিখে পরবর্তী ম্যাচে আমরা এটা কাজে লাগাবো। আমাদের ব্যাটিং ব্যর্থতা খুব খারাপ হইছে। আমা আমাদের ব্যাটিং খুবই খারাপ হয়েছে। আমাদের ব্যাটিংয়ে আমরা ঠিকঠাক কানেকশন লাগাতে পারি নাই। একজন পারলে আরেকজন পারে নাই। এটা আমরা শুধরে নেব আগামীতে। এই টুর্নামেন্ট পরে আমরা ঠিকঠাক হয়ে যাবে। এমনই হয়তো বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন, কোচ কিংবা টিম ম্যানেজমেন্ট তাদের মনোভাব এরকমই যে প্রত্যেকটা টুর্নামেন্ট আসবে, সিরিজ আসবে। এখান থেকে শুধরে আমরা নেক্সটে আবার কামব্যাক করব। কিন্তু সেই কামব্যাকটা আর কখনোই হয় না। ২২ টা আমরা টুর্নামেন্ট খেলে ফেলছি। আইসিসির কোনো ইভেন্ট। সেই ২২ টা আইসিসির ইভেন্ট থেকে আমরা কি পেলাম? কয়টা পুরস্কার আমরা পেয়েছি? কতবার আমরা রানার্স আপ হয়েছি? কোনো কিছুতেই আমাদের নাই। আমরা শুধু এইমাত্র এই যে এই এশিয়া কাপে একবার রানার্স আপ হয়েছিলাম, দুর্দান্ত খেলেছিলাম ২০১২ সালে। সেটাই হচ্ছে বেস্ট। আমরা যতবারই খেলেছি ততবারই আমরা ব্যর্থ হয়েছি। আমরা ২০১৫ বিশ্বকাপে চমক দেখিয়েছি, কোয়ার্টার ফাইনাল খেলেছি। রুবেল হোসেন দুর্দান্ত বোল্ড আউট করেছিলেন অ্যান্ডারসনকে। সেটা আমরা মনে রেখেছি, সেটা আমাদের খুব বড় একটা পাওয়া হয়ে গেছে। আমরা ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা এই নিউজিল্যান্ডের সাথে ২৪ রানে ৫ উইকেট পড়ার পরও আমরা ম্যাচটা জয়লাভ করেছি ২৫০ রান চেজ করে সাকিব মাহমুদুল্লাহর কল্যাণে। এরকমই ১৯ বিশ্বকাপে আমাদের সাকিব আল হাসান ছিলেন টপ স্কোরারদের মধ্যে অন্যতম। টানা ভালো খেলে গেছেন। আমরাও ভালো খেলেছি। সেই এতটুকুই তো, আর তো আর কিছুই নেই। সেই ধাপ থেকে আমরা বেরোতে পারলাম না। সিনিয়র প্লেয়ার যারা ১৬-১৭ বছর ধরে মুশফিক মাহমুদুল্লাহ খেলতেছেন। তামিম অবসর নিয়ে নিয়েছেন, সাকিব নাই। কিন্তু তারা আসলে কি একটা ট্রফি এনে দিতে পেরেছেন আমাদেরকে? বাংলাদেশি ক্রিকেট প্রেমী মানুষ, ক্রিকেটের প্রতি এত আবেগ, সেই আবেগের কারণেই তো মানুষ এত কথা বলে। দিন শেষে মানুষ টাকা খরচ করে, নিজের পকেটের টাকা খরচ করে কিন্তু খেলা দেখে বাংলাদেশের। সেটা জিম্বাবুয়ের সাথে হোক কিংবা ইন্ডিয়ার সাথেই হোক। তবুও বাংলাদেশের খেলা বলে কথা। কিন্তু সেখানে আমরা হতাশ। আমাদেরকে বারবার হতাশায় ডুবান আমাদের ক্রিকেটাররা। বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং লাইন যে এত বাজে হইছে, সেই বাজে ব্যাটিং লাইনের কারণে এখন আর খেলা দেখতেও মন চায় না অনেকের, এখন আর বলতেও কিছু মন চায় না। কারণ এই ব্যাটিং ডিসপ্লে আসলে মানানো নয়। মুশফিক মাহমুদুল্লাহ ১৬-১৭ বছর খেলে গেছেন, অভিজ্ঞতায় ভরা, কিন্তু কোন সিচুয়েশনে কিভাবে খেলতে হয় সেটা আমরা জানি না। এই ব্যাটিং ব্যর্থতা নিয়ে যতই বলুন না কেন, লাখ লাখ টাকা খরচ করে কোচ আনেন না কেন, কোনো উপায় নাই, কোনো সেটা থেকে বেরিয়ে আসতে পারবে না। এখন আমরা দেশি কোচ রাখলাম, যে সালাউদ্দিনের উপর সবার ভরসা। দেশীয় প্লেয়াররাও সালাউদ্দিনকে পেয়ে কমফোর্টেবল ফিল করে। সেই সালাউদ্দিনও আসলেন, এসেও সেই আগের ধাপ। মানে বাংলাদেশি ব্যাটারদের আর কোনো উপায় নাই ভালো কিছু করার। এখন হয়তো লাস্ট ম্যাচে পাকিস্তানের সাথে আমরা ফাটিয়ে ভালো খেলে একদম দিয়ে দেব। দিয়ে আমরা পেছনের যে ইন্ডিয়ার সাথে ও নিউজিল্যান্ডের সাথে হারলাম, সেটা মানুষকে ভুলিয়ে দেব। এবং আমরা বলবো যে আমরা ভালো টিম। অ্যাক্সিডেন্টলি আমরা এই ইন্ডিয়ার সাথে এবং নিউজিল্যান্ডের সাথে হেরে গেছি। কারণ এইরকম তো থিঙ্কিংই থাকবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের এবং বাংলাদেশের প্লেয়ারদেরও। এখন সত্যি দেখবেন, এখন পাকিস্তানের সাথে বাংলাদেশ খুবই ভালো খেলবে। পাকিস্তানের সাথে ভালো খেলে কোনো রকম যদি জয়টা নিয়ে আসতে পারে, তাহলে ভুলেই যাবে যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে আর নিউজিল্যান্ডের সাথে হেরেছিল। বাংলাদেশ যে ব্যাটিংয়ে দুর্বল সেটা ভুলেই যাবে তখন। আমরা ক্রিকেট ফ্যান যারা আছি, আমাদের ক্রিকেট বোদ্ধা যারা রয়েছেন, বিশ্লেষক যারা রয়েছেন, সংবাদ মাধ্যম যারা রয়েছে, সবাই কিন্তু ওই ম্যাচ নিয়ে হাই তুলবে। ওইটার কারণে আমরা পিছন ভুলে যাব যে আমরা যে ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের সাথে হারলাম। তো এইভাবেই চলতেছে বাংলাদেশের ক্রিকেট। কবে এটা শুধরাবে, কবে এটা ঠিক হবে? সামনে যে টুর্নামেন্টগুলো রয়েছে, বিশ্ব আইসিসির ইভেন্টগুলো যে রয়েছে, সেগুলোতে কি আমরা আদৌ ভালো কিছু খেলতে পারবো? জানি না, জানি না। সব দোষ আসলে সাকিব আল হাসানের। সাকিব আল হাসান যদি ম্যাথিউজকে টাইম আউট করতেন না করতেন, তাহলে আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এভাবে এসে এত বাজে খেলতে হতো না।